মা, তুমি অসুস্থ, ডাক্তার তোমাকে কাজে যেতে মানা করেছে। ডাক্তার ডাক্তারের কথা বলেছে, ডাক্তার তো জানে না কাজে না গেলে তোদের না খেয়ে থাকতে হবে। বাড়ি এলে আবার ভাড়ার জন্য এসে যা তা বলে যাবে। মা, বাড়িওয়ালা। ছেঁড়া কাপড় দিয়ে কি সুন্দর শরীরটা ঢাকা যায়? যায় না। সাহানা, তোমাকে আবারও বলছি, তুমি 3 সন্তানের মা হলেও আমার চোখে আমার এই বস্তির কাদা মাটিতে ফোটা পদ্ম ফুল। তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, আমি তোমাকে হাত ধরে আমার দামি ঘরে তুলে নিয়ে যাব। হাতটা ছেড়ে দিন, নইলে আমি অপমান করতে বাধ্য হব। এই, তুই কি অপমান করবি? তোর মতো মেয়ে মানুষের সৌভাগ্য আমি আকবর শেঠ তোর হাত ধরেছি। আমি বলছি হাতটা ছেড়ে দিন। যদি না দেই? এই শালি, তোর এত বড় সাহস, আমাকে থাপ্পড় মারলি? ভাড়া দে, 3 মাসের ভাড়া দে। আমি বলেছি তো 7 দিনের মধ্যে ভাড়া দিয়ে দেব। 7 দিনের সময় আমি দিয়েছিলাম, আজ তোকে 7 মিনিটের সময় দেবো না। ভাড়া দে। যদি ভাড়া দিতে না পারিস তাহলে তোর হাতের এই সোনার বালা খুলে দে। এই বালাটা আমার স্বামীর স্মৃতি, এই বালাটা আপনি খুলে নেবেন না। যে ভাতার ভাত দিতে পারে নাই, যে ভাতার তোকে ফেলে রেখে চলে গেছে, সেই ভাতারের স্মৃতি তোর কাছে বড় হতে পারে, আমার কাছে না। দে, বালাটা খুলে দে। দে। না, দোহাই দোহাই আপনার, এই বালাটা খুলে দেবেন না। শোন শালি, 2 দিনের মধ্যে আমার বস্তি ছেড়ে দিবি। এই তো আমার মায়ের হাতের বালা। চোর! চোর! আমাকে বাঁচাও মা, আমাকে বাঁচাও মা। কি হয়েছিল মামুন? এত রাতে কোথায় গিয়েছিলি? আমি তোমার ওই বালাটা চুরি করে আনতে গিয়েছিলাম, কিন্তু পারিনি। ও আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচাও মা। বস্তির মানুষের সামনে আজ চোর আর চোরের মায়ের বিচার করব। দুটোকে বাইরে নিয়ে আয়, যা। এই বস্তিবাসী, তোমরা সবাই শোনো, এই শালি আমার বস্তিতে বাস করে আমার ঘরে ওর ছেলেকে চুরি করতে পাঠিয়েছিল, তাই আমি তোমাদের সামনে। এখানে কোনো গাড়ি টাড়ি পাওয়া যাবে বলে মনে হচ্ছে না, চলো। হ্যাঁ চল। ম্যাডাম, আপনি আরে লিটন, দাঁড়িয়ে আছেন কেন? কোনো কিছু পাচ্ছেন না? তুমি ঠিক বলেছো। আমার মাইক্রোতে উঠুন, আপনাকে পৌঁছে দেব। কি হলো, উঠুন। চল কবিতা, আমাদের কলেজের ছাত্র ছিল, চল। আকবর সাহেব, কোনো চিন্তা করবেন না। রমজান এতদিন আপনার লোক ছিল বলেই কিছু বলিনি। আপনার সাথে যখন ও বেইমানি করেছে, 7 দিন সময় নিলাম। ইন্সপেক্টর, আমার মেয়েটাকে বাঁচান। লিটন নামের আমার এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আকবর শেঠের ভাই লিটন? হ্যাঁ, তুমি আমার মেয়েটাকে বাঁচাও বাবা।
আরে আমাকে তুমি বললে কেন? তোমার মেয়েকে বাঁচালে আমার সাথে বিয়ে দেবে নাকি? এসব তুমি কি বলছো বাবা? তুমি আমার ছেলের মতো, তাই তুমি বলেছি। ছেলের মতো বলে তুমি বললে, আর স্বামীর মতো হলে কি ডার্লিং বলতে? ইডিয়েট, লোফার! আইনের পোশাক পরে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতা জ্ঞানটুকু নেই। বেরিয়ে যাও বলছি, বেরিয়ে যাও। এটা থানা না অন্য কিছু? আম্মা, বাইরে থেকে ওটাকে সবাই থানা বলেই জানে, ভেতরটা তো নিজের চোখেই দেখলেন। আমি আপনাকে এবার একটা ঠিকানা বলে দিচ্ছি, আপনি সেখানে যান। আইনের পোশাক পরা মানুষগুলোকে দেখলেন, এবার একজন মাস্তানকে দেখুন। লিটন নামের আমারই এক ছাত্র আমার মেয়েটাকে তুলে নিয়ে গেছে। আমি থানায় গিয়েছিলাম, থানার ইন্সপেক্টর আমাকে বের করে দিয়েছে। তুমি আমার মেয়েটাকে বাঁচাও। মনে করো তোমার মায়ের মতো এক মা তোমার কাছে তোমার বোনের ইজ্জত বাঁচানোর জন্য তোমার দয়া ভিক্ষা চাইছে, তোমার দয়া ভিক্ষা চাইছে। এই মেয়ে, তোমার সমস্যা কোথায়? আপনি আমার মায়ের ছাত্র হয়ে আমাকে নষ্ট করবেন? মনে করো আমি তোমার বেড ফ্রেন্ড, আমাকে আপনার ছোট বোন মনে করে আমাকে ছেড়ে দিন। আর বেড ফ্রেন্ডের সাথে সব কিছু করা যায়। আমাকে আমার মায়ের কাছে যেতে দিন। কামান কামান, তাহলে আঙ্গুলটা বাঁকাই করতে হয়। এই কে তুই? হাতের আঙুল 5টা আর নামের অক্ষর 7টা। মুন্না মাস্তান। তুই আমাকেও চিনিস না? আমার ভাইয়ার নাম আকবর শেখ। কি নাম বললি? আকবর শেখ। তুই তাহলে আকবর শেখের ভাই? তুই আকবর শেঠের ভাই আকবর শেঠ? আজ তোর পিঠে আমি গরম লোহা দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেব, যাতে করে তোর ভাই ওই ক্রস চিহ্ন দেখে চিনতে পারে আমি কে। এদিকে আয়। ওকে হাসপাতালে নিয়ে যা। একজন শিক্ষিকা হয়ে তোমাকে কি বলে যে ধন্যবাদ জানাবো সে ভাষা আমার জানা নেই বাবা। শুধু মনে হচ্ছে তোমার মতো একজন মাস্তানের কেন শিক্ষিকা হতে পারিনি। যদি পারতাম তবে নিজেকে অনেক বড় কিছু মনে করতাম। শুধু দোয়া করবেন
যে আকবর শেঠের কারণে আজ আমি মাস্তান হয়েছি, ওই আকবর শেঠের উপর আমি যেন আমার প্রতিশোধ নিয়ে আমার মাস্তানি জীবনটার সমাপ্তি ঘোষণা করতে পারি। এই কোথায় আমার ছোট ভাই লিটন? কোথায় ভাইজান, আমি এখানে। ভাই? আমার ভাই? ভাই আরে ভাই, বল কোন ডাক্তার আকবর শেঠের ভাইকে এই হাসপাতালের করিডোরে শুইয়ে রেখেছে? বল। এই ডাক্তার! এই বল কোন ডাক্তার আমার ভাইকে এখানে শুইয়ে রেখেছে? সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। ঠিক আছে, ওকে কেবিনে নিয়ে যা। কেবিন ছাড়ো কেন? আমরা টাকা দিয়ে কেবিন নিয়েছি না। এই কেবিন থেকে যদি লাশ বের করতে না চাস তাহলে কেবিন ছেড়ে দে, নইলে আকবর শেঠ তোর রোগীকে লাশ বানিয়ে বাড়িতে পাঠিয়ে দেবে। কি নাম বললেন? আকবর শেঠ? আপনি আকবর শেঠ? এই ওকে শুইয়ে দে। আকবর ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। হাসপাতালের সমস্ত ডাক্তার নার্স আপনার ভাই সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত দিন রাত দেখাশোনা করবে। লিটন, তুই শুধু বল তোর এই অবস্থা কে করেছে? ভাইজান, ওর নাম ঠিকানা আমি কিছুই জানি না। ও বলেছে আমার পিঠের গরম লোহার চিহ্নটা দেখলেই তুমি বুঝতে পারবে ওকে। আমি ওকে ঠিকই চিনেছি। 15 বছর আগে আমি ওর মায়ের পিঠে গরম লোহা দিয়ে ক্রস চিহ্ন দিয়েছিলাম। ওই হারামজাদা তুই আমার ভাই জেনে প্রতিশোধ নিয়েছে। তুই দেখে নিস লিটন, ওই শালির ছেলেকে আমি ঠিকই খুঁজে বের করে ওর মাস্তানি লাইসেন্সটা বাতিল করে দেব। আমার রসের নাগর, চল আমার সাথে, চল। আমার বুকের ভেতর জমানো সুধা ঠেলে দিয়ে তোকে আজ আমি চাঙ্গা করে দেব। হ্যাঁ? ও আমার কথা বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস কর, আমার কাছে জাদু আছে। কি বললি? তোর কাছে জাদু আছে? এই, তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমার মাকে আমার সামনে এনে দিতে? হ্যাঁ, তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমাকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে? তুই পারবি তোর ওই জাদু দিয়ে আমার মায়ের বুকে জমানো ঘৃণার পাহাড়টাকে সরিয়ে আমাকে আমার মায়ের করে দিতে? আমি জানি তুই পারবি না, আর তাই বলছি প্রেম ভালোবাসার জাদু করার জন্য তুই আমার কাছে আসবি না। আরে আমি তো সেই জাদু দেখতে চাই যে জাদু আমাকে আমার মায়ের জীবনে ফিরিয়ে দিতে পারবে। আমি তো সেই জাদু দেখতে চাই যে জাদুর মন্ত্রে আমি আমার মাকে মা বলে ডাকতে পারবো। আমি আমার মাকে মা বলে ডাকতে চাই। আমি আমার মাকে মা বলে ডাকতে চাই। মা! মামুন! মা, তুমি কোথায় যাচ্ছ? মা, মা! তোলা, মামুন আমাকে মামা বলে ডাকছে। আমি মামুনের ডাক শুনতে পাচ্ছি। মামুন নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। মা, আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আজ পর্যন্ত যদি তুমি ভাইয়াকে ভুলতে নাই পারো, তাহলে কেন সেদিন তুমি তোমার জীবন থেকে ভাইয়াকে দূরে সরিয়ে দিয়েছিলে? কেন তুমি সেদিন তোমার মুখ না দেখার জন্য মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলে? তোর এই প্রশ্নের জবাব আমার জানা নেই। আমি শুধু এইটুকু জানি, সন্তানের দেওয়া অভিমানের মেটটা যখন সরে যায় তখন মায়ের হয়ে একই মন সন্তানের জন্য কেঁদে ওঠে। যে কান্নার শব্দ কেউ শুনতে পায় না। তাহলে কি বুঝে নেব এতটা বছর তুমি একটি বারের জন্য ভাইয়াকে ভুলতে পারোনি? ভোলা কি যায়? যায় না। শুধুমাত্র মামুনকে ভুলে যাওয়ার কথা বলছিস কেন? আমি তো এতটা বছর একটি মুহূর্তের জন্য, একটি
একটু শান্তিতে ঘুমোতে পারিনি। যখনই ঘুমোতে চেয়েছি তখনই মামুনের ডাক আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। আমি জানি না পাগলটা আমার উপর অভিমান করে কোন আগুনে জ্বলে পুড়ে মরছে। আমি জানি না পাগলটা আমার দেওয়া কষ্ট আর যন্ত্রণাকে কি দিয়ে ভোলার চেষ্টা করছে। তুই যেখানেই থাকিস আমার কথা শোন মা। এই সেই জায়গা, এই সেই দিন 15 বছর আগে তুই আমাকে ঘৃণা করে তোর মুখের সামনে আঁচল টেনে দিয়েছিলি, আমাকে মা বলে ডাকা থেকে বঞ্চিত করেছিলি। প্রতি বছর এই দিনে তোকে একবার, শুধু একবার দূর থেকে দেখার জন্য ছুটে আসি, কিন্তু তুই তো আসিস না রে মা। তুই কি তোর মনটা এত বেশি পাষাণ করেছিস? 15 বছরে একবারও কি তোর আমার কথা মনে পড়েনি? মারে, তোর দেয়া যন্ত্রণার বোঝা আমি আর বইতে পারছি না রে মা, আমি আর বইতে পারছি না রে মা। আমাকে তোর মুখে টেনে নিয়ে আমাকে এই কঠিন যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে যা। এই প্রেমা, প্রেমা, এই প্রেমা, এই প্রেমা, দরজা খোল, দরজা খোল। শালে, এই প্রেমা, শালে, এই দরজা খোল। নিজেকে কি মনে করেছিস? সারাদিন মাস্তানি করে ফিরবি আর রাতে মাতাল হয়ে ঘরে ফিরে আসবি। মনে করেছিস তোকে এই বাড়িতে শাসন করার মতো কেউ নেই? কেউ নেই। কি হলো? থামলি কেন? মার 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 মার। আরে এই বাঁধন হারা জীবনে যখন তুই আমাকে শাসন করিস, আমাকে শাসনের হাত দিয়ে আঘাত করিস, তখন মনে হয় আমি সব হারিয়েও বাঁধন হারা হইনি। এই পৃথিবীতে অন্তত একজন আছে যে আমাকে শাসন করে, সে একমাত্র তুই। মুন্না, তুই এমন করে বলিস না। এই রাখো রাখো। তোমাকে কতবার বললাম অসুস্থ শরীরে দোকানে আসার দরকার নেই, তবু এলে। ঘরে চলো, তোমাকে কাজ করতে হবে না। চলো বাবা। কি হলো? তোমার না আমাদের বসের সাথে দেখা করার কথা ছিল, যাওনি কেন? বাবার শরীরটা ভালো নেই, আরো কয়েকদিন যেতে পারবে না। আর কিছু বলার আছে? এই মেয়ে, কি বলার থাকতে পারে? তোর বাবা খুব ভালো করে জানে। শোনো রহমত চাচা, বস বলতে না পারলে তোমার এই পালিত সন্তানকে পাঠিয়ে দিতে। বসের হয়ে তোমার এই পালিত সন্তানকে একটা কাজ করে দিতে হবে। মুন্নাকে আমি নিজের হাতে কোনো অপরাধের রাস্তায় ঠেলে দিতে পারবো না। তাহলে তোকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে যাব? মুন্নার চাচাকে জোর করে তুলে নিয়ে যেতে পারে এমন মাস্তান এই এলাকাতে এখনো জন্ম নেয়নি। এই মুন্না, তোর চাচার প্রতি যদি এতই দরদ থাকে তাহলে তোর চাচার বদলে তুই আমাদের বসের একটা কাজ করে দে না। বল আমাকে কি করতে হবে? তোকে কিছুই করতে হবে না মুন্না, আমার কাজটা আমিই করতে যাব। আমার কাজের পরিবর্তে তোকে অপরাধ জগতে যেতে দেব না। তুমি দিতে না চাইলেও আমি তোমার পরিবর্তে ঠিকই কাজটা করতে যাব চাচা। হ্যাঁ,
আরে আর কেউ না জানলেও আমি তো জানি। আমি যখন ফুটপাতে ফুটপাতে মানুষের লাথি খেয়ে বেঁচেছিলাম, তখন তুমি একদিন ওই ফুটপাত থেকে আমাকে তোমার ঘরে তুলে এনেছিলে। কে তুই? বস, অপারেশন সাকসেসফুল। তোর এই অবস্থা কেন? বল, তোর এই অবস্থা কেন? ভাইজান, ওই হারামজাদা আমাদের এই অবস্থা করে তোমার টাকা সোনা সবকিছু লুট করে নিয়ে গেছে। হ্যালো আকবর, তোমার সবকিছু আমি লুট করে আনিয়েছি। এই মাস্টার, সাহস থাকলে আমার সামনে এসে পরিচয় দে, আমি দেখতে চাই আকবর শেঠের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আবার কে আকবর শেঠ হতে চায়। আমি জানি আমার নামটা শোনার সাথে সাথে তুমি চমকে উঠবে। আমার নাম আকরাম। তুই তাহলে সেই আকরাম? হ্যাঁ, আমি সেই আকরাম। একদিন তোমার গাড়ির ড্রাইভার ছিলাম। একদিন তোমার কাছে আমার স্ত্রীর অপারেশনের জন্য কিছু টাকা চাইতে গিয়েছিলাম, আর তুমি আমার দুর্বলতার সুযোগ নিয়ে যে খুন তুমি করেছিলে সেই খুনের আসামি হয়ে আমি জেলে গিয়েছিলাম। মনে পড়ে? মনে করার চেষ্টা কর।
আপনি আমাকে যত টাকাই দিতে চান না কেন, এই খুনের আসামি থেকে আপনাকে বাঁচানোর একটা মাত্র পথই খোলা। এমন একজন লোক লাগবে যে নিজে এসে আপনার এই খুনের দায়িত্বটা স্বীকার করে নেবে, তাহলেই আপনাকে আইনের হাত থেকে বাঁচানো সম্ভব হবে। এমন মানুষ আমি কোথায় পাবো? তুমি মারা যাবে না, আমি আমার মালিকের কাছে যাব। আমার বিশ্বাস আমার মালিক তোমার জীবন বাঁচানোর জন্য আমাকে সাহায্য করবে। আমার মালিক আমাকে সাহায্য করবে। আমি আমার সন্তানদের জন্য বাঁচতে চাই। তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, আমাকে তুমি মরতে দেবে না। আমি তোমাকে মরতে দেব? এ কথা তোমাকে কে বলেছে? আমি ডাক্তারের কথা শুনেছি, আমার পেটে টিউমার অপারেশন করতে অনেক টাকা লাগবে, আর এই টিউমার অপারেশন করতে না পারলে আমার পেটের সন্তান আমরা দুজনেই মারা যাব। আসলে এই মুহূর্তে আমরা দুজন দুটো জীবন বাঁচাতে চাই। আমি বাঁচাতে চাই আমার জীবন, তুমি বাঁচাতে চাও তোমার স্ত্রীর জীবন। আর এই দুটি জীবন বাঁচানোর দায়িত্বটা তোমার উপর নির্ভর করছে। মালিক, আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার শাহানার জীবন বাঁচানোর জন্য আপনার কাছে ছুটে এসেছি, কিন্তু আপনার জীবন বাঁচানোটা আমার উপর নির্ভর করছে, আমি ঠিক বুঝতে পারছি না। আমি নিজে একটা পাপ ঢাকার জন্যে একটা মেয়েকে গর্ভবতী অবস্থায় খুন করেছি। আমি মনে করেছিলাম পুলিশকে টাকা দিয়ে খুনটা চাপা দিতে পারবো, কিন্তু মেয়েটার বাবা আমার নামে কেস করেছে। পুলিশ বলেছে যদি কেউ এই খুনের কথা স্বীকার করে নেয় তাহলেই আমি বেঁচে যাব। আকরাম, তুমি আমার অপরাধটা নিজেই স্বীকার করে নাও। আমি কথা দিচ্ছি তোমার স্ত্রীর শুধু জীবন বাঁচানি নয়, তোমার সন্তানদের আমার নিজের সন্তানের মতো লেখাপড়া শেখাবো। আমি তোমার স্ত্রীকে আমার বোনের মতো আশ্রয় দিয়ে জেল থেকে তোমার ফিরে না আসা পর্যন্ত একজন বড় ভাইয়ের দায়িত্ব পালন করব। বলো আকরাম, বলো। তুমি চুপ করে থেকো না, তুমি ভেবে দেখো আমার জীবন না বাঁচলে তোমার স্ত্রীর জীবন বাঁচবে না। তুমি রাজি হয়ে যাও। মালিক, আমি আপনাকে বিশ্বাস করে রাজি হচ্ছি। আপনি বলুন, আমার এই বিশ্বাসের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করবেন না। আমি কথা দিলাম তোমার বিশ্বাসের অমর্যাদা আমি করব।